সব দিক খেয়াল রাখা আমার পক্ষে সম্ভব নয়। আমার মেয়ের বিয়ে বলে আমি কি অপরাধ করে ফেলেছি? নিজে হাতে কন্যা সম্প্রদান করবো বলে আমি সারাদিন উপোস করে আছি। বরযাত্রীদের আপ্যায়ন করে বসতে দে, বরকে বর আসনে নিয়ে যা। হে মা বিশালাক্ষী, হে বাবা গোপাল গোবর্ধন, বাবা পুরোহিত, আমার বাঁচাল মেয়েটাকে বহু কষ্টে বিয়েতে রাজি করেছি। ওকে তুমি সুখী করো বাবা, ওকে তুমি সুখী করো, আমার মেয়েটাকে সংসারী করো। আর চিন্তা নেই, আর চিন্তা নেই কানুদা, আমিও আমার ভাগ্নেকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বিয়েতে রাজি করিয়েছি। আরে দেখো না, আজ করব কাল করব করে করে বিয়ের বয়সটাই পার করে ফেললো। এতদিনে ভাগ্নেকে রাজি করিয়েছি। বিয়ের বয়স পার হয়ে গেলেও ওর মতো ছেলে পাওয়া ভাগ্যের দরকার। আমার মেয়ে পাহেল বহুত ভাগ্য করেছিল বলে তোমার ভাগ্নে বিজয়ের মতো স্বামী পাবে। কি দেখতে সুন্দর! ওই সুন্দর দেখতে নিয়েই তো মরেছে। অন্য কোনো চাকরিতে বিজয় ইন্টারভিউ দেবে না, শুধুই পুলিশের চাকরিতে ইন্টারভিউ দিচ্ছে। আর চাকরি না করে ও বিয়েও করবে না। আর এই করে করে বিয়ের বয়সটাই পার করে ফেললো। আমার বিশ্বাস ও পুলিশের চাকরি পাবে। হ্যাঁ, কারণ ওর চেহারা, ওর শিক্ষাগত যোগ্যতা কোনোদিন বিফলে যাবে। বাবা, তাই বলে তুমি একটা বেকার ছেলের হাতে আমায় তুলে দিচ্ছ? ছি বাছি, বিয়ের কোণে সাজে এই কথা মনে আনিস না মা। আমি আবার বলছি, ওর মতো ছেলে হাজারে একটাও মিলবে না। আমি আমার মনের দেবতার কাছে জানতে পেরেছি তুই সুখী হবি মা, তুই সুখী হবি। তোমার ধারণা ভুল বাবা, বিজয় কোনোদিন আমাকে সুখী করতে পারবে না। ওর চাকরি পাওয়ার বয়স শেষ হতে চলেছে, একটা বেকার ছেলে আমার মতো মেয়েকে কোনোদিনও ভালো রাখতে পারবে না। ওই ধারণা মন থেকে ফেলে বিজয়ের প্রতি ভরসা রাখো মা। ছোট থেকে ওর মা নেই, সৎমায়ের লাঞ্ছনা গঞ্জনা নিয়ে বড় হয়েছে। ওকে তুমি ভালোবেসো, দেখবে বিজয় তোমার জন্য একদিন জীবন দিয়ে দেবে। মন থেকে রাজি না হলেও বাবার ইচ্ছা পূরণ করতে আমি তো মনের সাথে। বাবা মায়ের আশীর্বাদ কোনোদিন বিফলে যাবে না। আমি আবার বলছি, তুই সুখী হবে মা, তুই সুখী হবে। আমি চাই বরযাত্রীদের সঙ্গে কথা বলে আমি বিয়ে বসানোর ব্যবস্থা করি। কই রে পুরোহিত নাপিতের স্বামীর ঘর হলো স্বর্গ, সেই স্বর্গের দেবতা বিজয় যেমন রামের মতো, ঠিক তেমনি বিজয়ের ভাই সঞ্জু হচ্ছে রামের ভাই লক্ষ্মণ। রামের ভাই একজনের ভাগ্যে লেখা, অন্য একজনের বুকে লেখা, অন্য জনের না। সঙ্গে তারা দুজনে থাকে, সঙ্গে তারা দুজনে থাকে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ক্লিয়ার হয়েছে। সেই লক্ষণ হয়ে আজ আমি তোমাকে বৌদি রূপে পেতে চাই, তাই তো ভগবান আমার সবার সাথে তোমাকে আমার বৌদি করতে চলেছে। আজ থেকে বিজয়কে প্রচুর সম্মান শ্রদ্ধা করে। সত্যি তুই ভাই যেন রাম আর লক্ষ্মণ। তোমাকে প্রণাম করি। আমি দেখছি কি আমি বলবো না, তুমি বলবে মানে মানে তুমি কে, কেন তুমি আমার দাদার বিয়েতে এসেছো, তোমার সঙ্গে আমার কি সম্পর্ক, এটা আমার বলতে বুঝিয়ে বলতে হবে। তো কি বলতে চাইছিস? সরি সরি মামা, তুমি মামা, আগে তোমাকে না বললে চলে। ভরসা মামা, তুমি আমাদের ভরসা, মামা তুমি আমাদের ভরসা, তোমার কাছে যত
সঙ্গে তুমি থামবে, দেখছো পরে বিরক্ত হচ্ছে। সত্যি কিন্তু আমার এত ভালো লাগে না। তোমরা কথা বলো, আমি আসছি। ডুবে ডুবে জল খাও, শিবের বাবাও টের পায় না। তুমি আমার ছোট ভাগ্নে সঞ্জুকে একেবারে গিটে ফেলেছো। একেবারে খাচ্ছে গিটছে। ও মাই ডিয়ার বাবা, এবার আমাদের একটা ব্যবস্থা করো, না হলে হঠাৎ একদিন দেখবে আমরা দুজনে ইচ্ছা। হ্যালো, আমি ভাই বলছি। আমি এখন বেশি কথা বলতে পারছি না। ঠিক আছে, চুপ করে কার সাথে কি কথা হলো? নিশ্চয়ই দাদার সাথে। না মানে হলো আর কি। মানে তোমরা দুজনকে যদি ভালোবাসো, ওই যদি ভালো লাগে, তাহলে তোমাদের বিয়েটা অবশ্যই আমি দিয়ে দেবো। তার মানে আমার মনের অনেক পরিবর্তন হয়ে গেল ভাই সঞ্জু। এই যার ভাই, তার দাদা নাতিনি আরো কত ভালো। বাবা বাবা, বাবাকে ডাকছো কেন? বাবার মন থেকে আমি সব চিন্তাগুলো সরে চলে যায়। বাবা বাবা, কি হয়েছে মা, ডাকছিস কেন বল? বাবা তুমি তোমার মন থেকে সব দুশ্চিন্তাগুলো সরিয়ে ফেলো বাবা। আমি আগে বুঝিনি যে ওই বাড়িতে গেলে আমি খুব ভালো থাকবো। এরা সবাই খুব ভালো বাবা। আমার কথা মিলল তো মা। বাবা, আর আমার মনে কোনো অশান্তি নেই। এরাই হবে আমার আপনজন। ভাবতেও যে কি ভালো লাগছে। কিন্তু মা, এত আনন্দের দিনে আমার বুকটা ফেটে যাচ্ছে কেন? আমার চোখ ফেটে জল বেরিয়ে আসছে কেন? আজ তোর বিয়ে, সিঁদুরে সিঁদুর করে তুই কাল সকালে বিজয়ের বউ হয়ে আমার বাড়ি ছেড়ে তোর নিজের শ্বশুর বাড়ি চলে যাবে। বাবা বাবা, তুমি যদি এইভাবে কান্নাকাটি করে ভেঙে পড়ো, তাহলে আমি কি করে চুপ করে থাকবো বাবা? ছোটবেলা থেকে মানে তুমি তো আমাকে মায়ের স্নেহ দিয়ে মানুষ করেছো। মা, আমার বাড়ি ছেড়ে যাওয়ার সময় কোনো কাঞ্জলিটা আমায় দিবি তো? শরীর খারাপ করবে, কাঁদবেন না, কাঁদবেন না। মেয়ে হয়ে যখন জন্মেছে, তখন শ্বশুর বাড়ির স্বামীর ঘর করতে তো যেতেই হবে। এই চোখের জলের মধ্যে থেকে অনাপিন আনন্দ, এই চরম সত্য থেকে প্রত্যেকটা মেয়ে এবং তার পরিবারের সকলকে মেনে নিতে হয়। তাই তুমি আর কাঁদবে না, আমি তো অষ্টমঙ্গলাতে আবার আসবো। তাছাড়া তোমার যখন কাঁদলে চলবে, তোমার যখন কত দায়িত্ব, তুমি যে মেয়ের বাবা। ঠিক বলেছিস না, আমি আর কাঁদবো না। আমি বিয়ে বসানোর ব্যবস্থা করি। আমার তো সব দায়িত্ব। ওরে কে আছিস রে? প্লিজ আজকে দিনে মন খারাপ না করে এবার একটু হাসো। আমি বললেই হাসবে। কি বলো পায়েলি? এই পারলে কি কিছুক্ষণ পরে হবে তোমার যা। দিদি বলো, দিদি। বাবা একদম ঠিক বলেছে। দিদি বলো, দিদি বলো। সাত ভাগ্যে বন্ধু হবে আজ শুভক্ষণ, সবাই মিলে করি আজ জানি আয়োজন। সাত ভাগ্যে বন্ধু হবে আজ শুভক্ষণ, সবাই মিলে করি আজ জানি আয়োজন। আমি কথা মনে নেব, সুখে সংসার দেখে সব স্বপ্ন তুলে যেতে হবে তোমাকে স্বামীর ঘরে। সব স্বপ্ন তুলে যেতে হবে তোমাকে স্বামীর ঘরে। সাত ভাগ্য বন্দি হবে আজ শুভক্ষণ, সবাই মিলে করি আজ জানি আয়োজন। বাবু, তোমরা সবাই এখানে, ওদিকে পড়াশোনা একা বিজয়। এবার বিজয়কে একটু সঙ্গ দাও। হ্যালো, তুমি বারবার ফোন করছো কেন? আমি বলছি তো বেশি কথা বলতে পারছি না। আমি তো রেডি। শুধু তোমার সাথে আমি এখন আসছি। তুমি এখন কথা ছিল না, আমি আসছি। কি হলো মা? মানে ও কিছু না, আমার বন্ধু সে রাস্তাতে আসছে, সে রাস্তা থেকে আমাকে ফোন করছিল। আপনারা
আমি আমি ওকে রিসিভ করি, কেমন? আসছি, আসছি। বৌমা আমার রূপে লক্ষ্মী, বিজয়ের একটু বয়স হলে কি হবে, দুজনকে মানাবে খুব ভালো। ঘর আলো করে লক্ষ্মী যাবে আমার ঘরে। তোমরা সবাই বলতে পারো এই আনন্দ আমি রাখবো কোথায়? আরো একটা আনন্দের খবর আছে জামাই বাবু। এই খবর আমি পড়া শুনে ও পরের কাছে যাই। তুমি তো বড় করে বলছি থাকা একদম উচিত না। আর সব যাবে কোথায়? দাঁড়াও, শুনুন জামাই বাবু, বলো। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আমাদের ওই বাড়িতে ওই বাড়িতে আবার সানাই বাজবে। মানে মানে আপনার ছোট ছেলে সঞ্জুর সাথে আমি বুলটি ভাইয়ের বিয়ে দেবো? আমি তো বাবা, সন্তানদের প্রতি নজরটা আমার খুব কড়া। আমি জানি ওদের দুজনের সম্পর্ক, আর এটাও খোঁজ নিয়ে দেখেছি বুলটি মা খুব পারবে। বেশ, আমার ডিউটি শেষ হবে। জামাই বাবু, এবার বড় ফাঁকে বিজয়ের বিয়েটা আমরা বসিয়ে দিই। হ্যাঁ, কিসের এত চিৎকার? এ সঞ্জু, দেখা কি হয়েছে? বাড়ি থেকে ডাকাত পড়লো নাকি? এ কি বেআই বছর উদ্বাদের মতো দিকে ছুটে আসছে কেন? কি হয়েছে? কি হয়েছে? আকাশটা আমার মাথায় ভেঙে পড়ছে। একটা বল ভূমিকম্পে পৃথিবীটা থরথর করে কাঁপছে। প্রচন্ড ঝড়ে সব উলট পালট হয়ে গেল, সব উলট পালট। আপনি স্থিরুন ব্যবসায়ী, আপনি স্থিরুন, শান্ত হয়ে বলুন কি হয়েছে? আমি শান্ত হয়ে বলছি, আমি শান্ত হয়ে বলছি। আপনারা আপনারা জুতো খুলে আমার গালে টাই টাই করে মারুন। ছি ছি ছি। হ্যাঁ, সত্যি ছি ছি ছি, সত্যি ছি ছি ছি। আপনারা সবাই মিলে আমার গায়ে থুতু দিন, কারণ কারণ আমার মেয়ে পায়েল বিয়ের করে সেদে পালিয়ে গেছে। ফোন করতে করতে বাড়ির দরজার সামনে গেল, আর বাড়ির দরজার সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। গাড়ির ভেতর থেকে ওই দরজাটা খুলে দিতে পায়েল ওই গাড়িতে উঠে পড়লো। কোন দিকে গেছে? আমি গাড়িতে বেরোচ্ছি। আমরা যাব, চলুন। না না, তোমরা কেউ যাবে না। ওই মিথ্যাবাদী ছলনাময়কে ফিরে কোনো লাভ হবে না, কারণ ও আমার সঙ্গে আপনাদের সঙ্গে অভিনয় করে পালিয়ে গেছে। ও ভগবান, সন্তান হয়ে বাবাকে এত বড় আঘাত দিতে পারে? লজ্জা লজ্জা লজ্জা। ছোটবেলায় জ্ঞান হওয়ার আগেই মাকে হারিয়েছি। সব মায়ের কাছে পেয়েছি লাঞ্ছনা গঞ্জনা। স্কুল কলেজে শিক্ষক থেকে আরম্ভ করে বন্ধু বান্ধবদের কাছে হয়েছি চরম অবহেলিত। সময়ে মাইনে দিতে পারিনি, বই খাতার অভাবে লেখাপড়া ঠিক মতো করতে পারিনি। আজ বিয়ের লগ্নেও এসে হলাম চরম অসম্মানিত। এরপর সমাজের কোন জায়গায় মুখ লুকোবো আমি? না বাবা না, এ লজ্জা তোমার নয় বাবা, এ লজ্জা আমার, কারণ আমি একটা নোংরা অসভ্য মেয়ের বাবা। তুমি আমাকে ক্ষমা করো না বাবা, তুমি আমাকে ক্ষমা করো। ক্ষমা না করে কি লাভ হবে বলতে পারেন? তবে একটা কথা জেনে রাখবেন, কোন মেয়ে ধর্ষিতা হলে সেই গ্রামে সালিশি সভা বসিয়ে মোটা টাকা জরিমানা করিয়ে হয়তো ধর্ষণকারীকে মুক্তি দেওয়া যায়, কিন্তু সেই মেয়েটির কলঙ্কের দাগ যেমন কোনোদিন মুছে ফেলা যায় না, আজ আমার অপমান অসম্মানের দাগ আপনারা কেউ কোনোদিন মুছে দিতে পারবেন না, পারবেন না, পারবেন না। আমি একটা মেয়ে হয়ে বলছি, পায়েল থেকে কিছুতেই ক্ষমা করা যায় না। তবু দোষ করেও ক্ষমা পেয়ে যায় মেয়েরা। ক্ষমা পায়নি ধনঞ্জয়, তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। দিবারাত্র দরজা গৃহবধূর অত্যাচারে জর্জরিত হয়েও ক্ষমা পায় না এই সমাজের পুরুষেরা। বিনা অপরাধে 498 কেস দিয়ে গৃহবধূর অত্যাচারের দায়ে শ্বশুর শাশুড়ি দেওর ননদকে জেলের ঘানি টানতে হয় শুধুমাত্র আইন সম্পূর্ণ মেয়েদের পক্ষে বলে। গৃহবধূর সকল অত্যাচারকে হাসি মুখে মেনে নিতে হয় ছেলের বাড়ির পরিবারকে। শান্ত হ বিজয়, তুই শান্ত হ। শান্ত থাকতে দিল না, শান্ত থাকতে দিল না। ওরা শুধু আমার জীবন নয়, আমার মতো অনেক ছেলের জীবন নষ্ট করে, কিন্তু এদেশের আইন ওদের কোনো বিচার করে না। আমার হাতে যদি কোনো আইন থাকতো, ওই মেয়েগুলোকে ল্যাম্পপোস্টের সঙ্গে বেঁধে মহিলা পুলিশ দিয়ে পেটাতাম, এমন শাস্তি দিতাম যা দেখে এদেশের অন্য কোনো মেয়েরা অন্যায় করবার সাহস পেত না। ওই মেয়েগুলোকে বুঝিয়ে দেওয়া দরকার, ওরা ভগিনী নিবেদিতা, মাদার টেরিজা, সারদা মায়ের দেশের মেয়ে। ওই অসভ্য মেয়েগুলোকে বুঝিয়ে দেওয়া দরকার, সোনার বাংলার ঐতিহ্য নষ্ট করবার কোন অধিকার ওদের নেই। বাবা
বাবা তুমি আমাকে জন্ম দিয়েছো, কোনো আশা না করে অনেক কষ্টে মানুষ করেছো। এমনি পৃথিবীর প্রত্যেকটি বাবা মা তার সন্তানদের মানুষ করে, তারপর কি হয় জানো? সেই সন্তানদের বিয়ের পরে ছেলের বউয়ের অত্যাচারে বাবা মায়ের আর নিজের বাড়িতে থাকার জায়গা হয় না। বিলেতি পোশাক কুকুরটার জন্য মাছ মাংস দামি দামি খাবার জোটে, অসহায় বৃদ্ধ বাবা মাকে নুন ভাতও দেয় না। এ যুগের আধুনিকা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত অসভ্য অকৃতজ্ঞ বৌমারা। আমি যদি সেই বৌমাদের প্রশ্ন করি কোথায় পেলেন আপনি আপনার স্বামীকে? আপনার শাশুড়ি 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা ভোগ করে গর্ভে ধারণ করেছিলেন বলেই ওই ছেলেটিকে পেয়েছেন। আপনার শ্বশুর প্রয়োজনীয় অর্থ খরচ করে ওই ছেলেটিকে মানুষ করেছিলেন, আপনার বাবা কিন্তু করেননি। তৈরি থাকুন সেই বৌমারা যারা শ্বশুর শাশুড়িকে কুকুরের থেকেও বেশি অযত্ন করেন, তাদের সন্তানদের কেড়ে নিয়ে বুকটাকে ফাঁকা করে পাঠিয়ে দেন বৃদ্ধাশ্রমে। একদিন বৃদ্ধাশ্রমের সেই ঘটনায় শ্বশুর শাশুড়ির সঙ্গে আপনারও দেখা হবে। যেদিন আপনি আপনার বৌমার কাছ থেকে লাথি ঝেঁটা খেয়ে ওই বৃদ্ধাশ্রমে যাবেন, ইট ছুটলে তো পাটকেল খেতেই হবে। কাছের ঘরে পাশ করে অন্যের কাছের ঘরে ইট ছুটতে যাবেন না। মনে রাখবেন ঘুটে পড়ে গোবর হাসে, এমন দিন সবার আসে। ভুল বাবা, ভুল ভুল, তুমি কিছু মনে করো না। বাইরের ইচ্ছার বিরুদ্ধে আমি তোমার সঙ্গে বিয়ে দিতে গিয়ে আমি তোমার বড় ক্ষতি করেছি বাবা। আমাকে আমাকে প্রায়শ্চিত্ত করতেই হবে, আমাকে প্রায়শ্চিত্ত করতেই হবে। আমি আত্মহত্যা করবো, আমি ভুলের প্রায়শ্চিত্ত করবো। আমি নিজের গানে নিজের চোর মারছি। এইরকম মেয়ের জন্ম আপনারা কেউ দেবেন না। আগে যদি জানতাম মেয়েটা এরকম হবে তাহলে আপুর ঘরে পড়া দিতে আমি আমার বুকটা কষ্ট হচ্ছে। কি হলো বিজয়? কানাই বাবু কথা বলছেন না কেন? আঘাত সহ্য করতে না পেরে উনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আমারই কোলে। অতএব শ্মশানের শেষকৃত্য তো আমাকেই সম্পন্ন করতে হবে। শ্মশানের শেষকৃত্য সম্পন্ন করে আমি প্রশ্ন করব একবিংশ শতাব্দীর সমস্ত মেয়েদের, তোমরা তো মা চণ্ডী দুর্গা মায়ের জাত, তোমাদের অসীম ক্ষমতা, তবে বুকে নেই কেন এতটুকু মমতা? স্বামীর ঘর গড়ো তোমরা, কেন ভাঙলে আমার ঘর? এই মাটিতে জন্ম নিয়েও তোমরা এত স্বার্থপর। ভগিনী নিবেদিতা, মাদার টেরিজা, সারদা মা তোমাদের লজ্জা। নির্জন্যে বাবার হলো আজ মৃত্যু সজ্জা। নিজের ভুল বুঝে তোমরা সকলের মা হও, মমতা নই মা তোমরা, তোমরা তো পাষাণী নও। জন্ম নিয়েছো মায়ের কোলে, জন্ম দেবেও তোমরা। মিষ্টি গলায় ডাকবে ঢেকে খোকা, আর আমরাও ডাকবো মা। তবেই তো সার্থক হবে মহান কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। মায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ? ও মা তোমার চরণ দুটি পক্ষে আমার ছুটি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কবল
কাছে একদিন আমি খুঁজে পাবোই পাবো। তার জন্য বাংলার এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটবো। এই যে ছুটতে ছুটতে এগিয়ে যাচ্ছি, না আমি একটু গা ঢাকা দেই, আমি একটু গা ঢাকা দেই। পালিয়ে এসেছি, আমি পালিয়ে এসেছি, ছুটতে ছুটতে আমি অনেক দূর পালিয়ে এসেছি। পুলিশের গাড়িটা আমাদের গাড়িটাকে খারাপ করছিল বলে গাড়ি থেকে নেমে ছুটতে ছুটতে জঙ্গলের মধ্যে গিয়ে এই নির্জন জায়গায় চলে এসেছি। বাড়ির লোকজন কেউ আমাকে খুঁজে পাবে না, কিন্তু আমি যার গাড়িতে করে পালিয়ে এসেছি সেই নামটা আমি মানুষ সুন্দর মুখার্জি বলে একটা ফোন করে দেখছি। হ্যালো হ্যালো সুন্দর, সুন্দর তুমি কোথায়? হ্যাঁ আরে না 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 না, আমাকে তুমি কোনো টেনশন করো না। বিয়ে ভেঙে যখন পালিয়ে এসেছি তখন তোমার হাতে হাত মিলিয়ে আমি ফিল্ম লাইনের ভবিষ্যৎ গড়বই গড়বো। আগুন লাগিয়ে দেব, কি বিভৎস দেখতে, রক্ত বাংলা বইয়ে দেব। আমি ভারতের মা, আমি বাংলার মা, সবথেকে বড় পরিচয় আমি সোনার মা। আচ্ছা না আমি যাবো, কোথায় যাবি তুই? যেখানেই যাবি পায়ের তলায় থাকবে বসুন্ধরা, থাকবে খোলা আকাশ, আর তুই একটা ফার্স্ট ক্লাস ছাগলি। যে কোনো সময় বুদ্ধির দোষে তুই সবকিছু হারাবে। কেন রে বাংলা মায়ের অকাল কুষণ্ড সন্তান? তোর ভয়ে ঘর চালানো পথ ঢোলানো মেয়ে ধর্মকে তুই পরকে আপন করতে যাচ্ছিস। তোরা সন্তান নস, তোরা সন্তান নস, তোরা শয়তান। এরা ওই বাবাকে জ্বালাতে জন্মেছে। এরা সুখ চিনতে গিয়ে অসুখে পড়ে। এরা শান্তিকে না চিনে অশান্তিকে আপন বলে ভাবে। Minute, I am mother of Bengal. But you liar! You are cheater! Your future is dark! You are characterless! ভগবানের মা হয়ে বলছি, if you want happy life, please come back, my sweet girl. Please come back. It is my request. সবকিছু ভুলে যা সোনা, বাবা মাকে ভুলিস না। তাদের চেয়ে বড় এই পৃথিবীতে আর যে কেউ হয় না। কাঁদবে বাবা, হাসবে তুই, তাই কখনো হয়? একটা কথা মনে রাখিস মা, যথা ধর্ম তথা জয়। চোখের নেশায় মনের ভুলে পড়ছিস তুই পাপের ফাঁদে। যে করে এমন কাজ সে যে সারা জীবন কাঁদে, সে যে সারা জীবনে কাঁদে, সে যে সারা জীবনে কাঁদে। সোনা আমি মরছি আমার জ্বালায়। না না না, আর তুমি যাবে না। দেখি দেখি সুন্দর কোথায় গেল? সুন্দর, হ্যালো হ্যালো সুন্দর, সুন্দর তুমি কোথায়? এই তো আমি এখানে। অসুন্দর, ইয়েস আমি অসুন্দর, তাই তো তোমার পেছনে ছুটছি পায়ে দেবী। তুমি আমার নামটাও জানো? আমি তোমার নাম জানি, তোমার বাবার নাম জানি, আর তুমি বিয়ে ভেঙে কেন বিয়ের রাতে পালিয়ে যাচ্ছ আমি সেটাও জানি। কিন্তু তুমি আমার পিছনে যাবে না। প্রথমে তোমার গা থেকে সমস্ত বইরাগুলো আমি খুলে নেব, তারপর এই রাতের অন্ধকারে খবরদার খবরদার আমার থেকে আসবি না, জানো? জানোয়ার যখন বলি তখন এই জানোয়ারের আসল খিদেটা মেটা। কৃষ্ণেরা তোমরা দলাদলি তোলা কি তত্ত্ব তো? ও বুদ্ধিবিলিতি, তোমরা কি করতো? চলো চলো চলো, দলে দলে করতে চলো, দলা দলে করতে চলো। দেখিতে যেতে। তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কেন? আমি তোমাকে বাঁচাবো কেন? তোমায় নিতে পেরে কুর্তি করছে। এবার তুমি হলো ফুলে উঠতে চলো। তুই এখান থেকে যাবি? শিগগিরই চলে যাবো সেখান থেকে। সত্যি কথা বললেই তো, তাই না? সত্যি কথা বললেই তো। তোমরা ফিরিনা সবসময় মেয়ে দিল বলে উঠবে কেন? মেয়েরাও তেলি দিল বলে উঠতে বলে। আমার সঙ্গে লেগে যে তোর বলে উঠে এমন কে বললো? সারা পাগলি কোথাকার। খবরদার আমাকে পাল্লা বলবি না, তাহলে তোর এমন জায়গায় লাথি বলবো না। জীবনে তখন বাবা হতে বলবি না। দেখি আমরা দুজনে মিলে ওকে একটু দিয়ে দিই।
আমি এতই দতিত কবে সরি পাখি বলে আমাকে তুই ফালতু মনে করবি তাই না? তোর কলঙ্ক মাথা মেয়েদের ঠকান করতে তাকে দেখে না মেয়ে লড়তে তুই এখন মতন করতে আমার বলে বলে তোদের মজা আমি বুঝিয়ে দেবো। কি করবি? তুই কি করবি? কোনো থল কাটতে পারেনি, কোনো আইন্দা থাকতে দিতে পারেনি, আমি তাই দেব। থালা এমন না অত্যন্তলা বললা থালা পুলুত না মহিলা দবাবি বলো দবাবি তারা কেবল ক্ষমতা কথা দেয়। আমাদিকে এক বইটা বলে দিতে তাহলে তোকে এমন বেতন পাঠাবো লজ্জায় তুই চাউতে মুখটা তাকে পারবি না। আচ্ছা তুই কে বলতো? এই এলাকায় তুই তোকে আগে কখনো দেখিনি। আমি দিদির নাম্বার ওয়ান দিয়ে দিদিকে তলিয়ে দেবো। তোমাকে অজস্র অজস্র ধন্যবাদ। তোকে এই ক্ষমা থেকে বাদ দিয়ে দেবো। মেলে ফালতু মেয়ে দিলে তোর কথা দেখেই মনে হচ্ছে গোয়াল চালা গলু। তা তোনে কিছু লাগতেই বলি তো দেখলো মা বল পাতা নাই নাকি অন্য কোথাও ব্লাড ফুটে পড়তে হয় কেন রে? তুই যেমন ঠকিয়েছিস তোকেও ধরতে হবে। আচ্ছা তুই কি সত্যি পারবি? কে বলে আমি পাগল আর আমি গুটিয়া? আমি লিটা বলে দেনি যে ওই দুর্নীতি তখন ধনকালে ধপ হাত করতে দেন। আবার তোদের মতো ঘর করতে হলে আমাদের বাড়ি রাখতে হলে ভেতাল বালি তাও মারতে দেনি। তলি বাজার ভিত্তি দেখাওগা ভিত্তি দেখাওগা ভিত্তি। দেখা হবে নাকি? কমসে কম গয়নাগুলো তো সেরে নি। গয়নাগুলো আমায় দে। সুন্দরের নাম আমার সামনে উচ্চারণ করবি না, কারণ আমি অসুন্দর। আমি চ্যালেঞ্জ দিতে ভালোবাসি, তাই বলছি গয়নাগুলো আমায় দে। কি তুই আমায় গয়নাগুলো দিবি না? তাহলে দ্রৌপদীর বস্ত্র শুরু হয়ে যাবে। কোন কলির কৃষ্ণ তোকে বাঁচাতে আসবে না। খোল গয়নাগুলো আমায় দে, গয়নাগুলো আমায় দে, গয়নাগুলো আমায় দে। সব গয়নাগুলো কিন্তু আমার চাই, সব। বাবা কি সুন্দর গলারা, চমৎকার, অপূর্ব, এক্সিলেন্ট, অভূতপূর্ব। আমাদের একদম সময় নেই, নাহলে এক তুই কি কর। ওই পাগড়িটা কালকে দেখিয়ে চলে গেল, আর আমি পেয়ে গেলাম ভরি ভরি সোনার গহনা। এবার আমার পাচারো, আমি যে উদ্দেশ্য নিয়ে বিয়ে ভেঙে পালিয়ে এসেছি আমার সেই উদ্দেশ্য সফলনে আমি সারা গায়ে গয়নায় পরিয়ে ফেলতে পারবো। দুটো হাম্পি দে না। একটা কথা মনে রাখিস, আমি অসুন্দর, করুণা নই, আমফান নই, আমি বুলবুল, আমি তোর থেকেও পাওয়ারফুল। এরপর যেদিন দেখা হবে তোকে বুকে ছড়িয়ে নিয়ে আমি বলবো, খুল্লা খুল্লা প্যার করেঙ্গে হাম দোনো, খুল্লা খুল্লা প্যার করেঙ্গে হাম দোনো, इस दुनिया में नहीं डरेंगे हम दोनों, इस दुनिया में नहीं डरेंगे हम दोनों। अरे दीवाना मुझे पहचाना कहाँ से आया, अरे दीवाना
না, এবার দর হয়ে গেলাম চুরি করবার পারি করতে। গয়নাগুলো আমায় দে নইলে সব সব গয়নাগুলো আমি দিচ্ছি, শুধু আমাকে জানে বাঁচিয়ে দাও মাইরি। এই নাও সমস্ত গয়না, এই নাও। আজ আমদানিটা বেশ ভালোই হলো। মনে রাখিস আমি কোনো পাগল ছাগল মানুষ নই। আজ থেকে এই এলাকা আমার বশ। অমর যে কাঠি দিলে বইতে দেব না শ্বাস প্রশ্বাস। ও মাই গড, मुन्नाई लाग बुरा चाहे तो क्या होता है? मुझे लाख बुरा चाहे तो क्या होता है? वही होता है जब मंजूर खोता होता है। चल परेश अब देखा भालो तो কেমন সুখী দিগো ভালো দিগো সবই আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই টাটা বাই বাই, টাটা বাই বাই। সুখী দিগো ভালো দিগো সবই আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই ওই পাগলিটা কায়দা দেখে গয়নাগুলো নিয়ে চলে গেল। আমি তোকেও পেলাম না আর গয়নাগুলো পেলাম না, তাই তোকে আমি বেঁচে দেবো। ছাড়বো না আমি। শিবা, তুমি আমাকে বাঁচাও, সুন্দর আমাকে বাঁচাও। এ কি সুন্দর মুখার্জি, আপনি? তোমাকে ভালোভাবে বাঁচানোর জন্য বিয়ের রাত্রে আমি তোমাকে তোমার বাড়ি থেকে তুলে নিয়ে এসেছি পায়েল। অন্যটাকার থেকে শুরু করে এদের সঙ্গে আমাকে সাধু সঙ্গ করতে হয়। ছি ছি শিবা, রাতের অন্ধকারে একটা মেয়েকে একা পেয়ে তার ছিল দখল করার চেষ্টা করছো। আপনি অমানুষকে মানুষ করা, জগৎ সমাজটাকে রোগমুক্ত করা, নতুন সূর্যের মতো নতুন করে সমাজ করা আমাকে পারতেই হবে। ক্ষুদিরাম প্রফুল্ল চাকরি বিনয় বদল দিনের যে মাটিতে জন্মেছে আমিও সেই মাটিতে জন্মেছি। এই সমাজটাকে বদলাতে গিয়ে সমাজের সঙ্গে আমি লড়াই করেছি। লড়াই করতে গিয়ে আমার একটা হাত নষ্ট হয়ে যায়, তবু আমি থেমে নেই। তাই যে চাদরটা তোমার ইজ্জতের জন্য হাত বাড়িয়ে চলে তার হাত দুটো আমি তোমার সামনে কেটে দেব, তোকে আমি খুন করে ফেলবো। দুষ্টের দমন করার জন্য আমি ব্যবহার করি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, নজরুল ইসলাম কলমের কালিতে শিক্ষা দিয়ে গেছেন। আর আমি মানুষকে শিক্ষা দিতে এই পিস্তলটা ব্যবহার করি। 1 2 3 বলার সঙ্গে সঙ্গে এখান থেকে চলে না গেলে সত্যি সত্যি কিন্তু আমি তোকে গুলি করে মারবো। চলো পায়েল, আর এখানে নয়। আচ্ছা এরপর কি করবে একবার ভেবে দেখতে হবে তো। বলছো পায়েল, এটা হলো আমার ডিউটি। আমি হলাম তোমার মতো অনেকে সঠিক ধরিয়ে দেবো, আর এটাই হলো আমার কাজ। কিন্তু আমি কি বিকলাঙ্গ হয়ে গেছি পায়েল। ওই পর্যন্ত থাক, আগে আমার যত রকমের সোর্স আছে সব কাজে লাগাই। তারপর শুধু বলিউড কেন পায়েল, বলিউডের তোমাকে স্ট্যান্ড করবো, স্ট্যান্ড।
তোমার জীবনে খুশিতে জোয়ার বইছে, এগুলো তোমার ফিকারটা নাই, তাই তো আমি তোমার পাশে আছি পায়েল। বাবা যদি আমায় খোঁজ করে, বাবা যদি আমায় খুঁজে পেয়ে যায়। বাবা, আচ্ছা পায়েল, আমি তোমার একটা কথা বলবো। তুমি তোমার বাবা চিন্তা করো না, তুমি তোমার ক্যারিয়ারটা নিয়ে চিন্তা করো। তাছাড়া তোমার বাবা তোমার চোখে লজ্জায় অপমানে পৃথিবীর মায়া ত্যাগ করে না, সাক্ষ্য যাত্রা করেছে। তুমি এরকম করছো কেন? পায়েল, তুমি এরকম করছো কেন? কথা বলো, কথা বলো, কথা বলো পায়েল, কথা বলো। পায়েল, তুমি কথা বলো পায়েল, তুমি পায়েল। সুন্দর মুখার্জি, এটা এটা তো তোমার হাতের মুঠো, মানে তুমি নিজের ইচ্ছায় সাজিয়ে দেবে, তখন তুমি খেয়েও, এখন নয়। ছোটবেলা থেকে তুই আমার বন্ধু ছিলে, কলেজ লাইফে অনেক সময় অনেকভাবে আমাকে অনেকভাবে অপমান করেছিস তুই, তাতে আমি কিছু মনে করিনি বিজয়। পাইলকে আমি মনে মনে চেয়েছিলাম, সেখানেও তুই বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছিস। কিন্তু না বিজয়, আজ তুই হেরে গেছিস, আর আমি জিতে গেছি বিজয়। পায়েল শুধু আমার, শুধু আমার। আমার জীবনে শান্তি নেই, আমার জীবনে শান্তি বলে কোনো কিছু নেই, সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। বাইরে বেরোতে পারছি না, যে আমাকে দেখছে মুক্তি পেটিতে হাসছে, আমি ভাবতে পারছি না বাড়ির মধ্যে কিভাবে আমাকে আবদ্ধ হয়ে থাকতে হবে, আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না। দাদা, ও সঞ্জু, কে ভাই? খাওয়ার থালা হাতে নিয়ে তুই এখানে কেন রে ভাই? তোমাকে খাওয়াবো বলে আর কেন? শোনো, তুমি কি দুদিন ধরে কিচ্ছু খাচ্ছ না? না দাদা, তুমি এই খাওয়াটা খেয়ে নাও। না রে ভাই, আমি খাবো না, খাবো না। যে খাওয়ার আমার গলা দিয়ে নামে না, সে খাওয়ার আমি মুখে কি করে তুলি বল? তুমি কি করে ভাবলে দাদা তুমি না খেলে আমি খাবো? তুমি বিশ্বাস করো, 7 জনের তপস্যার ফলে আমি তোমার মতো দাদা পেয়েছি। তোমার দুঃখে আমি হচ্ছে দুঃখে। আমিও কি কিছু কম নাকি রে ভাই? আমিও কি কিছু কম নাকি? ওরে ভাই, আমরা দুজনে এক মায়ের পেটে জন্ম না নিলেও তোর পায়ের একটা নখ উঠে গেলে আমার বুকটা যে ফেটে যায় রে। তুই যে আমার লক্ষণ ভাই রে, লক্ষণ ভাই, লক্ষণ। আমার সেই রামচন্দ্রের মতো দাদা না খেয়ে বসে থাকবে আর আমি কি করে খাই বলো? না দাদা না, তুমি এই খাওয়াটা খেয়ে নাও। আমার ঘাড়ে মাথায় অসহ্য যন্ত্রণা মনে হচ্ছে আমি পাগল হয়ে যাই। না, তোমার কিচ্ছু হবে না, তুমি এই খাওয়াটা খেয়ে নাও, দেখবি তোমার শরীর মন সব ঠিক হয়ে গেছে। না না না, তুমি এই খাওয়াটা খেয়ে নাও। আরে ভাই, আমি খাবো না, বাবা আমাকে অনেক করে অনুরোধ করেছিলেন, আমি খাইনি। না, আজ আর কোনো অনুরোধ নয়, খাওয়াটা তোমাকে খেতেই হবে। আর তুমি যদি না খাও তাহলে তোমার ভাই সঞ্জু আর কোনোদিন এ বাড়িতে খাবে না। ভাই, তুই আমাকে এত ভালোবাসিস, তুই আমাকে খাওয়ানোর জন্য তোর মাথা টিপে দিলি, এরপর কি না খেয়ে থাকা যায়? না, দেবো না, দেবো না। বসো, এবার চুপটি করে বসো, চুপটি করে বসো, বসো 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 বসো।
তুমি সেই ছেলেবেলার দিনগুলোর কথা খুব ভুলে গেছো তাই না দাদা? তোমার মনে পড়ে সেই ছোট্টবেলায় আমি যখন স্কুল থেকে ফিরে না খেয়ে বিছানায় এসে ঘুমিয়ে পড়তে পার, তুমি টিউশন থেকে ফিরে চুপি চুপি রান্না করে গিয়ে নিজের হাতে খাবার বেড়ে নিজের হাতে মেখে তুমি আমাকে খাইয়ে দিতে। আমি কিন্তু সেই দিনগুলোর কথা এখনো ভুলিনি, তাই আজ আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দেবো। না না না, হা করো তুমি, হা করো আগে তুমি খাবে, তারপর আমি খাবো, তুমি খেলে আমি খাবো, আজ কিন্তু আগে একসাথে খাবো। মা, এ তুমি কি করলে মা? এ তুমি কি করলে? তুমি আমার খাবারটা লাঠি মেরে ফেলে দিলে মা। মা, রাস্তার কুকুরের খাওয়ারও মানুষ এভাবে লাঠি মেরে ফেলে দেয় না মা। তুমি আমার মা হয়ে আমার খাবারটা লাঠি মেরে ফেলে দিলে মা। ওই খাবারটাই আমি খাবো না। আজকে ফিরে কত আমার অনুরোধ, তুই যে তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বলেছিস তোর যে ক্ষতি হয়ে যাবে রে ভাই, তোর ক্ষতি যে আমি কিছুতেই মেনে নিতে পারবো না রে ভাই, কিছুতেই মেনে নিতে পারবো না। মাগো, রাস্তাঘাটে অনেক বাচ্চা কুকুর দেখেছি, তার মা কুকুরটা কি করে জানো? তার মা কুকুরটা মুখে করে খাবার নিয়ে এসে বাচ্চা কুকুরটার মুখে তুলে দেয়। আজ আমার ভাই আমার জন্য খাবার আনলো, তুমি আমার মা হয়ে সেই খাবারটা লাথি মেরে ফেলে দিলে মা। মাগো, রাস্তাঘাটে কুকুরের মনে যে দয়া মায়া মমতা আছে, তোমার মনে কি তাও নেই মা? তুই তো রাস্তার কুকুরের চেয়েও এইভাবে অপমান করতে পারো না। মান সম্মান বোধ কি তোর কাছ থেকে শিখতে হবে আমার? চল বিজয়, তুই বিয়ে করতে গিয়ে এই বাড়ির মান সম্মান সব ডুবেছিস। বিয়ের রাতে করে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, তাই আমি চাই না তুই এই বাড়িতে থাকিস। সঞ্জুর বাবার অর্ধেক সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে, তাই এই বাড়িটা এখন আমার। তুই যদি সসম্মানে এই বাড়ি ছেড়ে চলে না যাস, তোকে আমি জুতো পেটে করে দাঁড়াবো। অনেকদিন আগে এই বাড়ি ছেড়ে আমি চলে যেতে পারতাম। কেন যেতে পারিনি জানো মা? কেন যেতে পারিনি জানো? আমার পরম শ্রদ্ধার মানুষ আমার বাবা আমার এই লক্ষণ ভাই এরা আমাকে খুব ভালোবাসে গো মা, তাই এদের ভালোবাসাকে উপেক্ষা করে আমি যে এ বাড়ি ছেড়ে কোনোদিন যেতে পারবো না গো মা। তবে এ বাড়িতে থাকলেও তোমাকে একটা কথা দিচ্ছি মা, এ বাড়ির অন্ন আমি কোনোদিন মুখে তুলবো না গো মা, কোনোদিন মুখে খাবো না। ওরে ভাই, একটা কথা জেনে রাখিস, পৃথিবীতে যার নিজের মা নেই তার যে কেউ নেই রে ভাই, কিচ্ছু নেই চারিদিকে শুধু জ্বালা যন্ত্রণার হাহাকার। তাই হাজার যন্ত্রণাকে বুকের মধ্যে চেপে রেখে আমি বাইরে শুধু হাসি রে ভাই, বাইরে শুধু হাসি। কাঁদতে গিয়ে হাসি কেনে, হাসতে গিয়ে কাঁদি, ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী। কাঁদতে গিয়ে হাসি কেনে, হাসতে গিয়ে কাঁদি, ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী। সংসারে যে সাজলাম রে সখী, বুঝেছি মনের কথা কারে বলিয়া, এমন করে ছিল ও উদাস পাবনি তো ভোলাবো জীবন কমে ছোট চোরকে জেনে আকাশ তলে জীবন কেমে ছোট চোরকে জেনে জানি না তোকে যে আমার আমি যে
করে ছিল চলে গেল। ও কিন্তু ফেরো মা, ও কিন্তু ফেরাও। দাদা দাদা তুমি চলো না, তুমি চল কেন দাদা, তুমি অন্তত আমার জন্য বেরিয়ে এসো, তুমি অন্তত আমার জন্য বেরিয়ে এসো দাদা। আপদ বিদেয় হয়েছে, এবারে আমি আমার গান প্র্যাকটিস করি। স্টপ প্রতিভা, স্টপ। এই ঘর সন্ধ্যাবেলা উত্তর নৃত্য তুমি বন্ধ করো। ডোন্ট ডিস্টার্ব মি, প্র্যাকটিস করতে দাও। আমার স্বামী, আমার প্রোগ্রাম আছে। আমি তোমার স্বামী, আমার অবজেকশন। এই বয়সে ক্লাবে এই ধরনের অশ্লীল পোশাক পরে ডান্স প্রোগ্রাম তুমি করবে না। বয়সটা সম্পূর্ণ মনের উপর নির্ভর করে। তুমি আমাকে সেকেন্ড ম্যারেজ করেছো, আই মিন আমি তোমার দ্বিতীয় পক্ষের স্ত্রী। তোমার বয়স, তোমার রুচি, তোমার চিন্তা ভাবনার সঙ্গে আমাকে মাপতে যেও না প্রভাকর। এই বাড়িতে যা বলেছো বলেছো, সকলের সামনে যেন আমার নাম ধরে তুমি দেখো না। আমাদের কালচারে সব চলে না। ভালো লাগে না, যুগের সাথে সাথে তোমার ওই কালচারটা পাল্টাও প্রভাকর। শোনো প্রতিভা, কাকের পিছনে যতই ময়ূর পুচ্ছ লাগাও, কাক কাকই থাকে, কখনো সে ময়ূর হয়ে যায় না। তেমনি অশিক্ষিতা মহিলা হয়ে যতই তুমি আধলাখটা পোশাক পরে মডার্ন গান চালিয়ে মেমসা হওয়ার চেষ্টা করো, এইসব ভদ্রলোকেরা যে বসে আছে না, ওরা তোমার গায়ে থুতু দেবে প্রতিভা। ভাল লাগে না। শোনো, বহুবার তোমায় বলেছি আমার প্রতিভা না বলে প্রীতি বলে ডাকবে। ও বাবা বাবা বাবা, বাবা মায়ের তো নামটাও পর্যন্ত মুছে দিতে চাও? হ্যাঁ চাই চাই, প্রয়োজনে এই ফ্যামিলির সবাইকে ভুলে যেতে চাই। প্রতিভা, বাহ বাহ, চমৎকার বাবা, চমৎকার। তুমি বাবা দ্বিতীয় মুখ্য স্ত্রী, দাদা বিজয় তোমার সৎ ছেলে, কিন্তু আমি তো তোমার গর্ভের সন্তান। আমাকেও তুমি ভুলে থাকতে পারবে মা? ওই বিজয় না মুখে আনবি না। আমি বলতে পারছি না মা, দাদা তোমার এত চক্ষুষ হলে কেন? হবে না সঞ্জু, বলি কেন চক্ষুষল হবে না? বিজয় তো নিজের সন্তান নয়, বিজয় ওর সব ছেলে। তুমি তো কোনো সময় বিজয় ভুল ত্রুটি দেখতে পাও না। তোমার চোখ দুটো কি গেছে? কানের মধ্যে কম শোনো, তাই ওর ভুল ত্রুটি কিছুই কানে যায় না। ভালো লাগে না। প্রতিভা, সত্যি যদি আমি কানে কম শুনতাম, তাহলে তুমি বিজয়কে যেভাবে কটু কথা বলো, সেটা আমাকে সহ্য হতো না। মানে বারবার বারবার তুমি দাদাকে কিভাবে অপমান করো? বাবা যদি অন্ধ হতে তাহলে দু চোখে দেখতে হতো না। তার মানে কি বলতে চাস বিজয়কে আমি ভালো চোখে দেখি না? না, দেখো না, দেখো না, দেখো না। যদি দেখতে বিজয় বিশ্ব জয় করতে পারত, একটা বাড়ির পোশাক উপর যেটুকু ভালোবাসা যত্ন পায়, আমার বিজয় সেটুকু পায় না। ভালো লাগে না। আমি যদি এতই খারাপ, আজ থেকে তোমাদের পিন্ডি রাঁধতে পারবো না। কি বললে প্রতিভা? পিন্ডি? ঠিক বলেছো প্রতিভা, ঠিক বলেছো। মানুষ মারা গেলে তার উদ্দেশ্যে পিণ্ড দেয়, তুমি তো আমাদের জীবিত অবস্থায় পিণ্ড দিচ্ছ। তবে কি জানো, তোমার মধ্যে যদি একটু মমত্ববোধ থাকতো, পিণ্ড যেমন ভক্তি করে মানুষকে দেয়, তুমিও আমাদের সেইভাবে দিতে। ভালো লাগে না। আমি যদি এতই খারাপ, তাহলে আজ থেকে আমি তোমাদের কোনো কথা শুনবো না। মাগো, খুব সস্তা করে বাজার থেকে জিনিসপত্র কিনতে পাওয়া যায় মা। আবার টাকা দিয়ে বাজারে মানুষও কিনতে পাওয়া যায়, কিন্তু কোটি টাকার বিনিময়ে সেই মানুষের মন কিনতে পাওয়া যায় না। তবে সততা, মানবিকতা, কর্তব্য, আদর্শের বিনিময়ে সেই মানুষের মনকে অতি সহজে জয় করা যায় মা। কিন্তু এগুলোকে মেনটেন করা বড়
কঠিন, কারণ লোভ সততাকে খুন করে, হিংসা মানবিকতাকে শেষ করে দেয়। তাই তো কর্তব্য ভুলে আদর্শ সঙ্গে পায়ে ঠেলে মানুষ আজ সহজেই অমানুষ হয়ে যায়। ভাল লাগে না পেটের ছেলে হয়ে তুই আমায় অপমান করছিস সঞ্জু। মাকে পদ্মফুল ফুটে জানি, কিন্তু তোমার গর্বে যে পদ্মফুলের মতো একজন সন্তান জন্মাবে সেটা আমি কোনোদিন ভাবিনি। প্রতিভা ও আমার ছেলে, ওকে আমার মতো হয়ে চলতে হবে। তাই সুতো বেশি কুটোতে যেও না প্রতিভা, তাহলে দেখবে সুতো কেটে ঘুড়িটা আকাশে হুস করে উড়ে গেছে। শুধু তোমার জন্য এই সঞ্জু বেমানা হয়ে যাচ্ছে। মা যদি স্নেহ ভালোবাসা দিয়ে মমতাময়ী মা হয়ে সন্তানের মনে পরিপূর্ণতা আনে, তাহলে সেই সন্তানে কখনো মায়ের আঁচল ছাড়া হয় না। এই তো আমার বুলটি মা এসে গেছে। খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে আমার সঞ্জুর বিয়ে দিয়ে সঞ্জুকে সংসারী করতে চাই। মাগো, ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবকে গর্ভে ধারণ করেছিলেন মাতা চন্দ্রমণি। সেই চন্দ্রমণি আমার, তুমিও মা। ভাবছি এই দুই মায়ের মধ্যে কতখানি তফাৎ। মা মায়ের মতো ছিলেন বলে ভগবতী দেবীর গর্ভে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন। এরকম হাফ জিন্স পরে বগলকাটা দিদি পরে যে মা নির্লজ্জের মতো সন্তানের দাবি করে, সন্তানের কাছে সেই মায়ের জন্য কোনো শ্রদ্ধা ভালোবাসার জায়গা থাকে না। সেই মায়ের জায়গা হয় ওই পচা নর্তমা। আপনি বলছি দুদিন পরে সঞ্জুর বউ হয়েছে, তুমিও বলবে। ওদের সঙ্গে আমার বিয়ের আগে তাদের বিয়ের ব্যবস্থা করতে হবে বাবা। হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছো। সে কি মা, তোমাকে নিয়ে যে আমার কত স্বপ্ন। খুব তাড়াতাড়ি সঞ্জুর বউ করে তোমায় ঘরে আনবো। দিদি, এবারের বড় ছেলে বিজয়ের জন্য তোমরা কিছু ভাববে না? বিজয়ের কথা ভাবলে বড়লোক ঘরের মেয়ে বুলটিকে কি করে ঘরে আনবে রতন? কিন্তু জামাই বাবু, এরপর বিজয়কে বাঁচানো মুশকিল হয়ে যাবে। কেন? ওর মতো এত ভালো ছেলে মাতাল হয়ে ওই রাস্তায় রাস্তায় ঘুরছে। তাতে কি ক্ষতি হবে বাবা? তবু তো আমার বিয়ে আমার মা মোটা টাকা বরপর ফ্রিজ টিভি আলমারি ওয়াশিং মেশিন এগুলো ঘরে ঢোকাতে পারবে। ভাল লাগে না বলে ঠকবে না কেন? সঞ্জুকে তো আমি কম কষ্ট করে মানুষ করিনি। তুমি তোমার ছেলে সঞ্জুকে মানুষ করেছো, তুমি তো বাছুর বড় করে গরু তৈরি করনি। মানে গরুর হাটে গরু বিক্রি হয়, তুমি তো তোমার ছেলেকে ওই গরুর হাটে গরুর মতো বেচে দিতে চাইছো। ধন্যবাদ, ধন্যবাদ ওগো কলি যুগের মা। চমৎকার চমৎকার কলিযুগের মায়ের স্নেহ ভালোবাসা মমতা আজ হাততালি দিয়ে প্রশংসা জানাই এই বিবেকহীন কোথায় কেনার মাকে। এই ঘটনার পর এই মুহূর্তে এই বাড়ি বউ হয়ে আসা আমার পক্ষে অসম্ভব। বিজয়ের জন্য তোমরা সবাই আমাকে পর করে দিচ্ছ। গর্ভে ধারণ করলেই কখনো মা হওয়া যায় না। কৃষ্ণকে গর্ভে ধারণ করেছিলেন দেবকী, কিন্তু মা যশোদা কৃষ্ণ জননী হয়ে খ্যাত হয়েছিলেন দিদি। কেন বলবো না? আমার দিদি বিজয়ের জন্ম দিতে গিয়ে মারা যায়, জামাই বাবু আবার তোমায় বিয়ে করেন, তাই তো সেই দিদির জায়গায় তোমায় আমি বসিয়েছি গো। তুই কোথায়? ভাল লাগে না, ওই পাগলিটা ফের করে ঢুকে পড়েছে। এই সূর্য, ওই পাগলিটাকে ঘাড় ধাক্কা ধরে বের করে দিয়ে সদর দরজাটাকে বন্ধ করে দিয়ে। নাকি আমি ঢুকে পড়েছি। এই 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 তোমরা আমার সোনাকে দেখেছো? আমার সোনাকে, আমি সোনা মা গো, বাংলার এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে বেড়াচ্ছি, কিন্তু কোথাও পাচ্ছি না গো, কোথাও পাচ্ছি না, কোথাও না। সোনা সোনা মা, তুই না বলে ওরে
এসেছো? আমি এসেছি রত্নের সন্ধান দিতে। রত্নের সন্ধান? এবারে ওই ছেলেটা রত্ন নয়, চারিদিকে জ্বালা যন্ত্রণায় পাগল প্রায়। বিজয় গো বিজয়, খুব ভালো ছেলে। যখন রাস্তাঘাটে দেখা হয় আমাকে মা বলে ডাকে, পায়ে হাতে প্রণাম করতে যায়। যেমন তুই তেমনিও বিজয়। যা না যা, তোকে যখন মা বলে ডাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে ওকে বুকে জড়িয়ে নিয়ে বুকের জ্বালা মেটাবে। অনেকটা জড়িয়ে দেয় গো, অনেকটা জড়িয়ে দেয়। যখনই আমি শোনার জন্য কষ্ট পাই তখনই তুমি বিজয়কে খুঁজে যাও যাও যাও, ওকে ঘরে নিয়ে এসো, তাহলে ছেলে মরে যাবে। মরুক, ও মরে গেলে আমার কিচ্ছু যায় আসে না। মরে গেলে অনেককে ক্ষতি হবে গো, অনেককে ক্ষতি হবে। ও মরলে ও মরলে বাবা কাঁদবে, ভাই কাঁদবে, পাড়ার লোকে কাঁদবে, গ্রামের লোকে কাঁদবে, গোটা সমাজ কাঁদবে। আর আমি হা করে কাঁদবো গো। তোমার মনে সমগ্র মা জাতির লজ্জাতুর হবে। জন্ম দিলে মা যদি হয় শারদা মাকে মা নয়, এই পোশাকে মা দেখলে ভীষণ ঘেন্না হয়। নব্য সমাজের পোস্টারে তোমার ছবি নোংরা জায়গায় থাকবে, আর সারদা মায়ের ছবি কিন্তু ওই ঠাকুর ঘরেই চলবে। ভালো যদি চাও গো মা, দাদার এটাকে সারা দাও। মা ডাকটা সার্থক হবে, এর বেশি আর কি চাও? এসো তোমরা আমার সাথে দাদাকে ফিরিয়ে আনি। রাস্তায় পড়ে কাঁদছে সে তো আমি জানি। পাপিটার সাথে তাল মিলিয়ে চলছো কেন ভাই? এসো তোমরা আমার সাথে বিজয়ের কাছে যাই। मुझको भूल न जाना, मैंने वादा किया। जब तक रहेगी हम पर, जब तक रहेगा तुझसे प्यार करूँगा मैं। Life is nothing but a walking shadow, a poor player that starts and fades is up on the stage and is hardly no more. It is tale told by an idiot full of sound and fury, and doctor then signifying nothing, nothing, nothing. বিজয়ের হাতে আজ মদের মতো, যা বিজয় কোনদিন ভাবেনি তাই আজ ঘটে গেল। বিজয় আজ মাতা, বিজয় আজ মাতাল। কার জন্য মাথা, কিসের জন্য মাথা? শেষ করে দেব এই শরীরটাকে, আমি সুস্থ রাখবো না, শেষ করে দেব, শেষ করে দেব। সারা শরীরে ক্লান্তি নেমে আসছে, ঘুমে চোখ জুড়িয়ে আসছে। এই নদীর ধারে এই বট গাছের তলায় একটু ঘুমিয়ে নি।
একটু ঘুমিয়ে নি। বিজয়, আমি এসেছি। আমাকে ভুলেছ না? লজ্জায় অপমানে কি করছো দেখতে? फूल फूल पूजा शक्ति के दिल से प्यार बनेगा। फूल फूल पूजा शक्ति के दिल से प्यार बनेगा। जिसमें सजाने तुमको हम खाने चुरा कर पाएगा। जिसमें सजाने तुमको जब तक लगी रही अंदर जब तक लगी रही तुझसे प्यार करूं। আমি তোমার কান্না শুনতে চাই না। কেন সেদিন বিয়ের রাতে আমাকে ছেড়ে পালিয়ে গেলে? কেন সেদিন এইভাবে আমাকে ছোট করলে? আমি অনেকবার চেষ্টা করেছি বিয়ে বন্ধ করার, কিন্তু কেউ আমাকে বোঝার চেষ্টা করেনি। আমি মন থেকে চাই না তোমার। ওগো নারী, তোমার চরিত্রের পূজারী হয়ে এসো, তোমায় পূজা করি। সত্যি ভাবতে অবাক লাগে তুমি সীতা, সতী, সাবিত্রীর দেশের মেয়ে। ইতিহাসের পাতা থেকে সেই ঘটনাগুলো কোনোদিন মুছে ফেলা যাবে না। পুরাণ রামায়ণ মহাভারতের কথা। দ্রৌপদী সতী ছিলেন বলেই তার ভয়ঙ্কর দুঃসময়ে স্বয়ং শ্রীকৃষ্ণ বস্ত্র দান করেছিলেন। তোমার মতো সতীকে বাঁচাতে কেউ আসবে না, কেউ না, কেউ না, কেউ না। কারণ তুমি তো পোস্টার হয়ে গেছো। প্রগতিশীল যুগের মধ্যে চলতে গেলে আমার পথই সঠিক পথ। তুমি রবি, আমার প্রতি তোমার লোভ ছিল বলে তুমি আমাকে পেতে চেয়েছিলে। আমি বলবো তুমি লোভী মানুষ, স্বার্থপর মানুষ। আমি মানুষ বলেই তো একজন ভালো মানুষ চেয়েছিলাম। আমি হাসি এই কারণেই যে মানুষ করেছিলাম, আমি মানুষ করেছিলাম, তুমি ছিলে শুধু রং করা আমার পড়লে যে খুশি আমি তুমি তোমার গান বন্ধ করো প্লিজ। তোমার ওই গান শুনে আমি আমার জীবনটাকে 50 বছর পিছিয়ে নিয়ে যেতে চাই না। আমার ছবি তুমি তোমার মনের অ্যালবাম থেকে মুছে ফেলো। আমি তোমায় বাঁচিয়ে দিয়েছি বিজয়, কারণ আমার লক্ষ্য তুমি নাও। আমার লক্ষ্য আমার ক্যারিয়ার, ব্রাইট ফিউচার। তুমি আমায় ভুলে যাও বিজয়, ভুলে যাও। শুধু আমি মদ খাচ্ছি, আমি আরো মদ খাবো, আরো মদ খাবো, মদ খেয়ে তিলে তিলে নিজেকে শেষ করে দেবো। আর তাই দেখে তোমাদের মতো মেয়েদের প্রকাশ্য রাস্তায় দাঁড় করে অপমান করবে। তখন যদি আমি মারাও যাই, আমার আত্মা হাত তালি দেবে না, বরং হাত জড় করে বলবে, ওগো নারী, তোমরা তো মায়ের জাত, তোমাদের দিকে তাকিয়ে আছে সারা সমাজ। তোমরাই পারো সমাজ করতে, তোমরাই পারো স্বামীর ঘর করতে, তোমরাই পারো যোগ্য গৃহবধূ হতে। ওই অশ্লীল পরিকল্পনা বোধ থেকে বুঝে ভালো, নইলে আমাদের মতো
হয়ে মদ খুঁজবে আমি আরো মদ খাবো আমি আরো মদ খাবো আরো 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 আল্লাহ কখন থেকে মাতালটা এই জায়গা ছেড়ে নড়ে না। পুলিশ থানায় তাড়া করছে, লুকানোর জায়গা পাচ্ছিলাম না, মাতালটা পেয়ে গেছি। তাই এই বট গাছটা রাড়ালে আমি গাটাকে দিউ। কোথায় গেল সে হারামি পুলিটা? সারা বহুত সানামাল সারা এইদিকে তো এসেছিল। খারাপ হয়ে দাঁড়া, খারাপ হয়ে দাঁড়া। কি কইরা কারামু 10 মাসের বাচ্চা আমাগো পেটে। সব সময় কুটুরি পুটুরি কুটুরি পুটুরি করে লড়ছে। খাড়া হয়ে দাঁড়ালেই পেটে টান পড়ে। ও পুলিশ বাবু গো, বড় ভয় করছে, যদি পয়সা বাচ্চাটা পাইরা যায়। আরে আরে এ আবার নতুন কথা কি? নতুন কথাকে বাচ্চা হওয়ার সময় হলেই বাচ্চা এই অবস্থায় রাস্তাঘাটে বেরোনো উচিত নয়। ছোট্ট একটা ঘটনা বলি। দুর্গাপুরে মামার বাড়ি আমি ছোটবেলায় বেড়াতে গেছি। সেখানেও ঠিক ওই রকম একটি গর্ভবতী মহিলা ওই পুজো মণ্ডপে এসেছিল। যেই আরতির সময় হলো অমনি ঢাকের বাদ্যি বাজলো। সেই ঢাকের আওয়াজে ওই গর্ভবতী মহিলাটা বাচ্চা প্রসব করে ফেলল। ব্যথা, এই ব্যথার কথা যখন বললে তখন আমি বলি, গতকাল ভর দুপুর বেলা একটা ধাড়ি মুরগি তখন আমি বুঝতে পেরেছি যে ওই মুরগিটার ব্যথা উঠেছে, ডিম পারবে। হ্যাঁ, আমি কিছুক্ষণ পরে ঘরের কোণে গিয়ে দেখি মুরগিটা বড় বড় ডিম পেয়েছে। আরে কি কথা বলবে? আমি মুরগির ডিম পাড়া দেখেছি। হ্যাঁ, ব্যথা উঠলে গরুর বাচ্চা হতে দেখেছি, কুকুরের বাচ্চা হতে দেখেছি। আরে থামবো কি, আমি বেড়ালের বাচ্চা হতে দেখেছি। চাহর ব্যথা উঠেছে নিশ্চয়। অন্য ব্যথা মানে মনের ব্যথা, গাঁটের ব্যথা, আমসা বন্ধ করে দেবে ব্যথা, বুকের ব্যথা, টিপে দেবে। বুঝেছি, গ্যাস অম্বলের ব্যথা। তাহলে আমি বলি শোনো, ওই গতকাল মাসির বাড়ি আমি বিশালাক্ষী মায়ের বেলা বেলাতে গেছি। হ্যাঁ, সেখানে হঠাৎ আমার পেটের ব্যথা। আপনার মতো বাচ্চা হওয়ার ব্যথা আসলে প্রচুর গরম তো, সেই জন্য আমি গরমে প্রচুর তেলে ভাজা খেয়েছি, সে গ্যাস অম্বলে। গরমের কথা যখন বললে তখন আমি বলি, গরমকালে টক ডাল খাবে, পান্তা ভাত খাবে। আপনি এত বকেন কেন বলুন তো, বকেন কেন? আরে নামটা দিয়ে আমার বকাল, সবসময় বক বক না করলে আমার পেটের ভাতই হজম হয়। তাই এই স্বভাব নিয়ে পুলিশের চাকরি করেন কি কইরা? এই পুলিশের চাকরির কথা যখন বললে তখন আমি বলি, এই পুলিশের চাকরি আমার ঠাকুরদা করতো। হ্যাঁ, তার ঠাকুরদা করতো, তার বাবা করতো, তার বাবা করতো, আমার বাবাও করতো, বংশ পরম্পরায় আমিও করছি। তা আপনি এখন কি করতেছেন?
আমার কাছে খবর আছে, একটা খচ্চর মেয়ে এইখান থেকে মদ গাঁজা সাপ্লাই করে, তাই থেকে ধরবার জন্য আমি এখানে ডিউটি দিচ্ছি। আপনি আমাকে নিয়ে বলতেন কেন? আমাকে নিয়ে বলতেন কেন? দেখছেন না আমি বিধবা, তারপরে গর্ভবতী। আরে আমি তো খেয়াল করি রে। আরে আপনি বিধবা, তা বিধবার পেটে বাচ্চা এলো কি করে? মুখ বড় বলি। ভোটাররা ভোট দিতে যাবার আইকে যদি ভোট হইয়া যাইতে পারে, ইন্টারভিউ দেবার আইকে যদি ক্যান্ডিডেট বাছাই কইরা চাকরি হইয়া যাইতে পারে, তাহলে বিধবার পেটে বাচ্চা আসবে। আর নতুন কথা কি হলো? এই ভোটের কথা যখন বললাম তখন আমি বলি, আমার যখন ওঠে, আরে ছিচি করছো কেন? আরে ছিচি করছো কেন? সালা ভোটে নাম উঠবে না। বকাই বাবু, আপনি বকানি কামাই না। তাহলে চাকরির ইন্টারভিউর কথা বলি। আরে কিছু তো একটা কথা বলি। এরপর আপনি যদি কিচ্ছু কইন, তাহলে আমি হক্কলেরে কইয়া দিব। হক্কলেরে আমার গপ্পাটার পাস্তার বাভন আপনি। তাহলে সইলা যান, চুপচাপ এখান থেকে সোজা সইলা যান। এই সোজার কথা যখন বলি তখন আমি বলি, আমার বউটা আমাকে বলতো সোজা পথে চলবে, সোজা কথা বলবে, সোজা হয়ে হাঁটবে, সোজা সহজ সরল মানুষ হবে। কিন্তু হঠাৎ আমার বউটা একটা দুর্ঘটনায় আমার জীবন থেকে হারিয়ে গেল। সেই থেকে বক বক করে আমি সবকিছু ভুলে থাকতে চাই, কিন্তু পারি না। আমার বউটার জন্য আমার খুব কষ্ট, তাকে আমি ভুলতে পারি না। তবে হ্যাঁ, যদি আমি আমার বউটাকে কোনোদিন ফিরে পাই, তাহলে আমার এই বক বকারি রোগ কাটবে। তার আগে কাটবে না। বাঁচলাম, এইবার পেটারে বাচ্চাটারে বার কইরা যা। অনেক কষ্ট কইরা পেটারে বাচ্চাটারে বাঁচাইছি। পুলিশ চোলাই মতো ধর দেখে। এ বাচ্চা সে বাচ্চা নয় বাবা, সে বাচ্চা নয়, এগুলো পুলিতে বাঁধা চোলাই। মালখানা পাচার করে দি। বঙ্গদেশের বঙ্গ নারী, তুই আর চোলাই কারবারি। এর চেয়ে সভ্য ছিল মানুষ যখন বনে জঙ্গলে বাস করত, মানুষ যখন আগুন জ্বালতে শেখেনি। এর কাছে যা আছে সব কায়দা করে ছাড়তে হবে। এই শোনো, আমার দিকে তাকাও, বলে তো আমি কে? এই হল রোমিওর জুলিয়েট, তো তুমি নও। এখন কি মনে হচ্ছে? লায়লার মজনু কিন্তু মনে হচ্ছে না। এবার কি মনে হচ্ছে?
তুমি চণ্ডীদাসের রানী হতে পারোনি, দেবদাসের পার্বতীও হতে পারবে না। হয়তো পারবে চন্দ্রমুখী হতে। তার উপরে মাথা এর সাথে একটু অন্য খেলা খেলতে হবে, অন্য খেলা। আচ্ছা আপনি এত মদ খান কেন? আবার মদ খাওয়ানি? আপনারা তো জানবার কি আছে। চেষ্টা করে দেখি না যদি দুঃখ মোচন করতে পারি। সরে যান, সরে যান, আমার সামনে থেকে সরে যান। কোনো মহিলাকে আমি বিশ্বাস করি না, তার উপর কোনো মহিলার কাছ থেকে দয়া নেওয়ার ইচ্ছে আমার নেই। ও তার মানে আপনি নিশ্চয়ই কোনো মহিলার কাছ থেকে আঘাত পেয়ে নেশা করে বেড়াচ্ছেন। এটাই যে পুরুষের ধর্ম। এই যে শুনুন, কোনো মহিলার কাছ থেকে না জ্ঞান নেওয়ার ইচ্ছে আমার নেই। আপনি ভুল করছেন। মহিলা মানুষ, মহিলা ছাড়া সৃষ্টি সম্ভব হয় না। পুরুষরা যতই মহিলাদের খেলার বোতল বানিয়ে রাখো, সেই পুরুষের জন্ম মহিলার গর্ভে। জন্মানোর সাথে সাথে তারা মা মা বলে কেঁদে ওঠে। শিশুর প্রধান খাদ্য মায়ের বুকে দুধ। 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা ভোগ করে মায়েরা। এতটুকু একটা রক্তের দাগে একটু একটু করে বড় করে তোলে মায়েরা। মায়ের গর্ভে জন্ম নিয়ে মায়ের কোলে মানুষ হয়, মায়ের বুকে দুধকে তারা মেয়েদেরকে মানুষ বলে মনে করে না। আমি বলবো তারা ও মানুষ, অকৃতজ্ঞ, বেঈমান, স্বার্থপর। সেই স্বার্থপর অমানুষ অকৃতজ্ঞ বেঈমান হয়েই বলবো, তোমরা সব মেয়েরা যদি সত্যিকারের মা হতে তাহলে অসভ্য চরিত্রের সন্তান জন্ম নিত না, ধর্ষণকারী পুরুষ জন্ম নিত না, চোরাকারবারি জালিয়াতিতে সারা দেশটা ছেয়ে যেত না। বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা, মাদার টেরিজা, সারদা মা একজন করে জন্ম নিত না। মনীষীতে সারা দেশটা ছেয়ে যেত। অন্ধকারে আতঙ্কে মানুষ দিন কাটাতো না। আলোর পৃথিবীতে মানুষ বাস করতো। ভারতবর্ষ সোনার ভারত হয়ে যেত। মাটি খারাপ হলে যেমন ফসল ভালো হয় না, ঠিক তেমনি মায়ের গর্ভ খারাপ হলে সেই গর্ভে কখনো ভালো সন্তান জন্ম নিতে পারে না। পুরাণের খাতা খুলে দেখুন, মা দুর্গা ছাড়া অসুর বধ সম্ভব হতো না। ইতিহাসের খাতা খুলে দেখুন, ঝাঁসি রানী লক্ষ্মীবাই। প্রীতিলতা বর্ধমান। মহিলাদের কথা বললেন না, কোন মহিলাই কিন্তু আপনার মতো পেট কাটা পিট কাটা অর্ধ উলঙ্গ ড্রেস পরে যৌবন ফেরি করে বেড়ায়নি। নাগরদোলায় পাক খেয়ে না মা হওয়া যায় না। হট প্যান্ট কবল কাটা গেঞ্জি পরে মায়ের পেটের ভাইয়ের সামনে কখনো বোনের পরিচয় দেওয়া যায় না। নিজের স্বামীকে ছেড়ে দিয়ে বয়ফ্রেন্ডকে বুকে জড়িয়ে ধরে সেক্সের শেয়ার মার্কেটে হাই রেট তুলে যদি সতী সাধ্বী স্ত্রী হওয়া যেত, তাহলে কি ভারত মা লজ্জা পাবে না? ভারত মা কি লজ্জা পেয়ে দেশের মহিলাদের বলবে না, ওগো নারী কোথায় তোমার বাড়ি? দেশের শিক্ষা ছেড়ে কেন বিদেশে দাও পারি? ঠিক ঠিক শতধিক তোমাদের। এই যে শুনুন, আমি আপনার সঙ্গে এখানে কবি গানের লড়াই করতে আসিনি। আমার অনেক কাজ আছে, আমি এখন আসছি। কোথায় যাবে মা? আমি দূরে দাঁড়িয়ে তোমার সব কথা শুনেছি। তোমায় আমি ছাড়ছি না, তোমায় আমাদের সঙ্গে যেতে হবে। মানে আমার এই হতভাগ্য ভাগ্নের বউ করে তোকে আমার বাড়িতে নিয়ে যাব। কি বলছো মা? এই মেয়েটাই পারবে তোদের বাড়ির উপযুক্ত পুত্রবধূ হতে। রাস্তার চোর চিটিংবাজ পকেট মার চেনা কি হবে পুত্রবধূ? ইচ্ছার মাথাটা না একেবারে খারাপ হয়ে গেছে। একেবারে যোগ বিয়োগ গুণ ভাগ করে আমি ঠিক এই রকমই একটা মেয়ে খুঁজছি। এমালকে তো চেনো না বাবা, রাস্তাঘাটে পকেট ফাঁক করে বেড়াই। পকেট সংসারে নিয়ে গেলে না, সংসারটা একেবারে ফাঁক করে ছেড়ে দেবে। কিছু বললে মা? মানে বলছিলাম আমার মতো রাস্তাকে কি সংসার করার সুযোগ পাবে? আমি তোমায় সে সুযোগ দেবো না। বাবা তুমি কি বলছো? আমি ঠিকই বলছি বিজয়, আমি যে পাকে পদ্ম পেয়েছি রে। সুযোগটা কিছুতে
দিয়ে চালা করা যাবে না। দিন রাত রাস্তাঘাটে পুলিশের তাড়াতে তেমন কিছু ইনকাম হচ্ছে না। সালাই সংসারটাই ঢুকে দেখি 2-4 দিনে কত কামাতে পারি। কি হলো মা, মাঝে মাঝে আপন মনে কি বলছি তুমি? মানে বলছিলাম আপনি আমাকে চিনেন না, জানেন না, তাহলে কোন বিশ্বাসে আপনার ভাগ্নি বউ করে নিয়ে যাবেন? কেন যাবো না? তুই তো একটা চোর, চিটিং বাজ, পকেট মার। এই সেরেছে রে, বুঝতে পেরে গেছে কি হবে এখন? ভয় কি রে মা? তুই তো পাপের টাকা গরিবদের দান করে দিস। পাপা পুরোকে পাশে পাশে রেখে পথ চলছিস। আপনি এত কথা জানি, আর জানে বলে তোকে ছেলের বউ করে নিয়ে যেতে বলেছি। তোমরা এই অবাস্তব চিন্তা ভাবনা মন থেকে মুছে ফেলাও। অবাস্তবকে বাস্তব করাই আমার কাজ। তোকে প্রতিষ্ঠিত আমি করব। ওই সুন্দর মুখার্জি তোর জীবন থেকে পায়েলকে কেড়ে নিয়ে গেছে। শুধু তোর নয়, অনেক মানুষের অনেক ক্ষতি করবে। ওই সুন্দর মুখার্জির কাছে আমি একটা শত্রু। সে যে কোনো মুহূর্তে আমাকে খুনও করতে পারে। তাই আমি অনেক জায়গায় সুপারিশ করছি যাতে তুই পুলিশের চাকরিটা পেয়ে যাস। আর আমার বিশ্বাস তুই পুলিশের চাকরিটা পাবি। তাই আমার অনুরোধ বিজয়, তুই মেয়েটাকে মেনে নে। বিজয়, তুই মেয়েটাকে মেনে নে। বাবা, কোনো মহিলাকে আমি আর বিশ্বাস করি না মামা, কোনো মহিলাকে। তার উপর এই চরিত্রের মেয়ে। ওরে শালা, এর এত জেদ, এর জেদ আমি ভাঙবই ভাঙবো। কি ভাঙবে মা? নিজেকে মামা, নিজেকে চেষ্টা করবো মানুষ আমার শ্বশুর বাড়িতে গিয়ে যোগ্যা পুত্রবধূ হওয়া। বাবা, এই অসভ্য নোংরা মেয়ে কি কোনো মতে সম্ভব নয় বাবা, কোনো মতে। আমি চোর চিটিং বাজ পকেট মার বলে আমি নোংরা, আর তুমিও তো মাথা। আচ্ছা দেখো, কোনো কারণে আমি 2 নম্বরই কাজে যোগ দিয়েছি, আর কোনো কারণে তুমিও মাথা হয়েছো। চলো তাড়াতাড়ি বাড়ি চলো তো, আমাকে তাড়াতাড়ি ভালো ছেলের মতো নিয়ে চলো। তোমার সাহস তো মন্দ নয়। যাও, সরে যাও। কি ভেবেছো কি তুমি আমাকে? কি ভেবেছো আমি খুব সস্তা, তাই না? এই যে শোনো, এইবার ও রাজি হলেও আমি কিন্তু কোনো মতেই রাজি হতে পারবো না। স্পষ্ট কথা বলে দিলাম, কথাটা আপনি মনে রাখবেন, আমি রাজি নই। তাহলে হাত করা পড়িয়ে সোজা লকাপে ঢুকিয়ে দেবো। মানে আইনের চোখে তুমি অপরাধী। হ্যাঁ, একটু আগে তুমি বিধবার সাথে আমাকে ধোঁকা দিয়েছো, তাই তোমাকে অ্যারেস্ট করে সোজা লকাপে ঢুকিয়ে দেবো। ওকে একটা সুযোগ দিন। সুযোগ, এই সুযোগের কথা যখন বললে তখন আমি বলি, ওদেরকে যত সুযোগ দেবে ততই সুযোগ নেবে। হ্যাঁ, খেতে চাইলে ওরা শুতে চাইবে। তবে হ্যাঁ, একটা সুযোগ আমি দিতে পারি, ও যদি ঠিকঠাক করে সংসার করতে চায় তাহলে ওকে আমি অ্যারেস্ট করব না। আরে বাবা, আমি তো রাজি, কিন্তু এই মাতালটা রাজি হইলে তো। কি বলে এই মাতা? বেশ বলবো মাতাল, 100 বার বলবো মাতাল। তুমি মদ খাওয়া ছেড়ে প্রমাণ দিতে যে তুমি মাতাল নও। তুমি পারবে, তুমি তোমার চরিত্রের পরিবর্তন করতে পারবে, মদ গাঁজা চুল্লু বিক্রি করা বন্ধ করতে পারবে, সত্যিকারের যোগ্যা গৃহবধূ হতে। আরে বাবা, পারবো বলেই তো তোমার আগেই রাজি হয়েছি। আমি মদ ছাড়বো না, পারবে আমাকে মানতে? তুমি ছাড়বে না, তোমার ঘর ছাড়বে। একবার আমি সঙ্গে নিয়ে চলো না, তারপর আমি দেখছি। অমক করিস না বাবা, অমক করিস না, রাজি হয়ে যা, দেখবি ভালো হবে। রাজি হয়ে যা বিজয়, আমি হাত জোর করে অনুরোধ করছি। রাজি হয়ে যা, রাজি হয়ে যা, রাজি হয়ে যা বিজয়, রাজি হয়ে যা। আমাকে পাপী করো না, তোমরা আমাকে পাপী করো না, তোমরা। আমি রাজি, বিয়ে আমি করব, তবে আমার একটা শর্ত আছে। ওকে আমাদের বাড়িতে গিয়ে প্রমাণ দিতে হবে ও আমাদের বাড়ির সত্যিকারের যোগ্যা গৃহবধূ হতে পারবে। যতদিন না পারবে ততদিন একসঙ্গে এক ঘরে থাকা হবে না, স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক থাকবে না। বলছিস বিজয়? ঠিকই বলেছি মামা, জীবনে পায়েলের কাছ থেকে যে ধাক্কা অনেক খেয়েছি, তারপর থেকে কোনো মহিলাকে আমি আর বিশ্বাস করি না। তাই এই মহা পরীক্ষা ওকে দিতে হবে। ওকেও পরীক্ষা দিতে হবে। আগে তুমি বাবু, তুমি কি বলবে? আমি চ্যালেঞ্জ দিতে রাজি। প্রথমে তোমার মত খাওয়া ছাড়াবো, তারপর প্রমাণ দেব আমি কে। ভালো কথা, ভালো কথা, আমি সাক্ষী থাকলাম। তাহলে তাহলে কাগজ করো না, লিখো, এই লিখো, 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 লিখো।
না ভাবছি। কি ভাবছিস? ও গো গা, 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 আ গা, গা, আজ এই দিনটাকে মনে লা 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 লা। What? কথা দিচ্ছি তোমার ছেড়ে আমি কোনোদিন কোথাও যাবো না। আমার জন্য আমার বাবা মারা গেছে, তাও আমি ভুলে গেছি। শুধু অপেক্ষা করছি কবে আমি হিরো সিনেমা করে সব দর্শকের মন জয় করতে পারবো। আমি কথা দিচ্ছি আমার কনফিডেন্স সুযোগ পেলেই আমি 1 নম্বর নায়িকা হতে পারবো। আচ্ছা পায়েল, বিজয়ীর কথা তোমার মনে পড়ে না? এক বিন্দু না, আবু তাবু চিন্তা করে যাবোই বা কেন? বাট আমার কিন্তু কিছু চিন্তা হচ্ছে পায়েল। জানি না এই ফিল্ম লাইনে তুমি নিজেকে কতখানি আটকে রাখতে পারবে। তাছাড়া এই লাইনে আসার সাথে সাথে দেখবে হিরো থেকে ডিরেক্টর, প্রডিউসার সবাই তোমার অফার করছে। কিন্তু তুমি ছাড়া কেউ আমাকে সাহায্য করতে পারবে না। পায়েল, আই লাভ ইউ সুন্দর। আই লাভ ইউ টু। বলবো না, বলবো না, কারণ তোমার প্রতি আমার কোনো লোভই নেই। কিন্তু তুমি যা চাইবে তাতেই আমি রাজি। আমি যা চাইবো তাতেই তুমি রাজি? তাহলে এক কাজ করো, সব খুলে ফেলো। না মানে যতখানি খুললে তোমার সংকোচ বোধ হবে না, ততখানি খুলে ফেলো। বাহ, লজ্জা পেলে চলবে না পায়েল। একদম না, তোমার কাছে বলে লজ্জা কিসের? তাহলে শুরু করি। রেডি ইয়াং লেডি। নো নো, সোনা কাছে সোনা, দূরে থাকো, দূরে দূরে থাকো। বাবা, এসব কাজ করতে গেলে একটু ডিস্টেন্স মেনে চলতে হয়। আচ্ছা তুমি কি করতে চাইছো বলতো শুনলা? ছবি, ছবি? আমি তোমার কয়েক কপি ছবি তুলতে চাই। মনে রেখো পায়েল, যত বেশি খুলে বসে দেবে মার্কেটে তত বেশি তোমার চাহিদা হবে। তুমি বসতো, আমি ছবি তুলি। নাস্তা রেডি। ওকে, এবার একটু ব্যাক পজিশন দাও। ভেরি গুড। এবার রাইট সাইড চিবুক তুলে সামনের দিকে ঝুঁকে কাউকে ফ্ল্যাঙ্ক কিস দিচ্ছ, এই বুঝটা না? এক্সেলেন্ট, এক্সেলেন্ট পায়েল, এক্সেলেন্ট। এই ছবিগুলো নিয়ে কি করবে গো? কেন? সব মুম্বাই পাঠিয়ে দেবো। মুম্বাই। তোমাকে প্রণাম করি। পায়েল সোনা, তুমি আমার বুকে এসো। আরো আরো উন্নতি করো। তোমার কাছে কোনো কথা বলে নেই তো, এই তো তুমি বিজয়ের মামা সুরের বাচ্চা রতন চৌধুরী ওই আমাকে অ্যারেস্ট করানোর জন্য আমার পেছনে একবারে উঠে পড়ে লেগেছে, কিন্তু জানে না যে কোনো দিন এই রতন চৌধুরীর লাশটা আমি মাটিতে পুঁতে দেবো। কিন্তু না, ওসব বাজে কথা বাদ দাও। তুমি তোমার ফিউচার নিয়ে ভাবো। কমার্শিয়াল লাইফ, নিজেকে আরো সুন্দর করো। জিম করো, জিম, ডান্স করো, নামি দামি অভিনেত্রীর অভিনয় দেখো। বাট ডান্সের ব্যাপারে আমার কোনো টেনশন নেই। ও থ্যাংক ইউ পায়েল, থ্যাংক ইউ। তাহলে আমার মেজাজ না করতে রজমজমার নাচ গান হয়ে যায়। ওকে সুন্দর। ধীরে ধীরে মোটি মোটি আগুন সমুদ্র ছিল সকালে দিলো সে পতি সে কাইনো সে ফুলো সে ছিল সকালে আরে তুই মোটি দানি দুরা যা
চালুনি হয়ে সুচার বিচার করতে যেও না প্রতিভা। কথাটা কি আমার বলে? তোমাকে বলবো না, ওই বাড়ির পাঁচিলটাকে বলবো। তুমি যদি গ্রামে গিয়ে পার্টি থেকে বেলালেপনা করতে পারো, অত বড় আঘাত পেয়ে বিজয় মত খেতে পারে। তুমি এই মডার্ন যুগের একটা ভূত। হ্যাঁ, তা না হলে আমার কপালে এমন পেটটি জুটবে কেমন করে? এবারে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আরে বিয়ের পর তো প্রায়ই বলো বাড়ি ছেড়ে চলে যাব, চলে যাব, চলে যাব। কই আজ পর্যন্ত যেতে তো দেখলাম না। যেদিন যাব সেদিন বুঝবে তুমি কি হারিয়েছো। যাই হারাই, চলে গেলে একটু অক্সিজেন পাবো। যাব না, কোথাও যাব না। যাওয়ার তোমার জায়গা কোথায়? শুধু মুখেই তোর পানি। চলে গেলে তোমার তিল তিল করে মারবো কি করে। মরে তো আমি অনেকদিন আগেই গেছি প্রতিভা। যেদিন আমার জীবনের অমূল্য রত্ন এবারের লক্ষ্যে আমায় ছেড়ে চলে গেছে, কোনোদিন সে আমার একটা কটু কথা বলেনি। জানো প্রতিভা, জানো বিজয় যখন মমতার গর্ভে এলো তখন সংসারে কত অভাব, তবু সে মুখ বুঝে সংসার করে গেছে। আমি পারবো না, আমি সব মানলেও ওই বিজয়কে মানবো না। তাহলে এক কাজ করতে পারো প্রতিভা, ওকে একদিন খাবারের সাথে বিষ মাখিয়ে মেরে ফেলতে পারো। বাবা, তাহলে সব নিষ্পত্তি হয়ে যাবে। বাবা না, দাদাকে বাড়ি ফিরে আনতে মামাকে ছেড়ে ওকে সবার আদর ভালোবাসা দিয়ে সুস্থ করে তুলতে হবে, মেয়েদেরকে ওর বিয়ের ব্যবস্থা করতে হবে। ওই দালাল কথা বলতে না বুঝাবেন। সব কথা বলে কোনো লাভ নেই প্রতিভা, কোনো লাভ নেই। কারণ কি জানো, রামায়ণে শ্রী রামচন্দ্র কৌশল্যার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, আর ভরত জন্মেছিলেন কৈকেয়ীর গর্ভে। দুজনেরই বাবা কিন্তু দশরথ। সেই রামচন্দ্রের যখন বনবাস হয়েছিল, ভরত রাজা হলেও দাদা শ্রীরামচন্দ্রের পাদুকা যুগল সিংহাসনে রেখে রাজত্ব করেছিলেন। তাই তুমি যতই কলিযুগের কৈকেয়ী হয়ে এই ভরতের মতো সন্তান সঞ্জুকে অমানুষ করতে চাও, ও কোনোদিন অমানুষ হবে না। কারণ এ যুগের দশরথ এই প্রভাকর মুখার্জি রক্ত বইছে ওর শিরায় শিরায়। তাই আমার গর্ব, আমার অহংকার, ওকে তুমি কোনোদিন পিছিয়ে তুলতে পারবে না। হ্যাঁ বাবা, আমি কোনো কথা না শুনে আগে দাদার বিয়ের ব্যবস্থা করব। কিন্তু আমার ঘর বলতে আমার ঘরে কতদিন থাকবে সঞ্জু? কি আপনি না মানে চলে আসতে বাধ্য হলাম। সঞ্জু আর বলতে দুজন দুজনকে সত্যি খুব ভালোবাসে, তাই আমি ওদের বিয়ের দিনস্থির পাকা করতে চলে এলাম মাসিমা। আমি এক্ষুনি রাজি। বলো কোন মাসের কোন দিন হলে ভালো হয়? সেটা আপনারাই ঠিক করবেন। তবে হ্যাঁ মাসিমা, আমি কিন্তু আগে ভাগে বিয়ের তত্ত্বটা নিয়ে এসেছি। তা কি তত্ত্ব এনেছো বাবা? না মানে আমি সঞ্জুর জন্য আনিনি, উল্টি নিজে পছন্দ করে ওর জন্য কেনাকাটি করবে আমি নিয়ে এসেছি মেসমশাইর জন্য ধুতি পাঞ্জাবি, আর আপনার জন্য দামি ঢাকাই জামদানি শাড়ি। বিয়েটা হওয়া পর্যন্ত ওগুলো আমরা নেবো না। এটা আপনি কি বলছেন? তাহলে কি এগুলো আমি ফিরিয়ে নিয়ে চলে যাব? না, ওগুলো ফিরিয়ে নিয়ে যাবে না। হ্যাঁ, সারে অমঙ্গল হবে যে। ঠিক বলেছেন। দাও বাবা দাও, ওগুলো আমাকে দাও। মা? মা, তুমি কি করলে? সুন্দর বাবুর সামনে তুমি বাবাকে অপমান করলে। এই তুই বেশি কথা বলবি না। তুমি বেশি কথা না বলে ওই শাড়িটা আলমারিতে রেখে এসো। হ্যাঁ মাসিমা, বেশি কথা না বলে আপনি শাড়িটা আলমারিতে রেখে আসুন। সেই সঙ্গে বরপন বাবার নগদ 1 লাখ টাকাও ব্যাগের মধ্যে রাখা আছে, ওটাও আলমারিতে আপনি রেখে দিন। আর খাট বিছানা ড্রেসিং টেবিল আলমারি ওয়াশিং মেশিন ফ্রিজ এগুলো ওগুলো বিয়ের আগে আমি সব পৌঁছে দেবো মাসিমা। তবে হ্যাঁ, আরেকটা কথা আপনাকে বলি, আর কি কি লাগবে আপনি একটা ভালো করে লিস্ট তৈরি করবেন, কারণ আমার একমাত্র বোন তো। বিয়েতে যা চাইবেন তাই পাবেন। আমি তাহলে আসি মাসি। মা, এই তুমি কি করলে? ও নিচের কবর নিচে খুললো। কেন? মানে ওই ওয়াশিং মেশিনে কাপড় না কেচে বউ এসে তোমার মতো শাশুড়িকে আছাড় মেরে মেরে কাটবে। কি? তারপর গায়ে হাতে ব্যথা হলে ওই ফ্রিজ থেকে বরফ এনে তোমার গায়ে লাগাবে। তারপর যদি কোনো রকমের পটল তোলো, ওই খাটে চাপিয়ে বড় হরি হরিবল দিতে দিতে ওই শ্মশানে নিয়ে যাবে। দিদি আর সব গেলে কোথায়? শাক বাজাতে বলুন, বরণ ডালা আনতে বলুন, বরকনেকে বরণ করে একেবারে ঘরে তুলে নিন। মামা, তুমি এত আনন্দ করছো কেন? কি হয়েছিল তোর? আজকে কি সুন্দর মুখার্জি তারপর বলটিকে বাড়িতে পৌঁছে দেবে? ও তাই বুঝি টাকার বান্ডিলটা মায়ের হাতে দিয়ে গেল? আরে না না, বিজয় বিজয় জয় বিজয় বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এসেছে। ওই বউকে আমি মানবো না।
মিষ্টি দাও। মামা এটা কি করে সম্ভব হলো? হ্যাঁ সঞ্জু, হ্যাঁ, পায়েলের অপমানের যোগ্য জবাব দিতে আমি রাস্তা থেকে মা জগদ্ধাত্রীকে তুলে এনেছি রে। এই জগদ্ধাত্রী, এখনই এত কাছে নয়, আগে সকলের সাথে করিয়ে দিই পরিচয়। এই যে বাবা ভোলানাথের মতো দাঁড়িয়ে আছেন, উনি হলেন আমার বাবা। বাবা ভোলানাথ আমার শ্বশুর। বাবাই যায় না। এই, কি বললেন? মানে বলছিলাম আমি শ্বশুর মশাইকে একটু প্রণাম করবো। অবশ্যই কর। করবো? হ্যাঁ যাও।